আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না করার আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন শেখ হাসিনা। চলতি বছরের শেষ দিকেই নির্বাচন। শেখ হাসিনা ভাষণের সাথে ভারত সরকারের সম্পর্ক নেই দিল্লির বিবৃতি। আওয়ামী লীগ নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি অথবা অন্য কারো উপর আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব তথ্য উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা সরকার বিগত সময় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন এবং নাগরিকদের পরিবার ও আত্মীয় স্বজনের উপর বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছেন। সেই ক্ষোভ থেকেই হামলা। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসেই তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছেন। এসব কারণে দেশের জনগণের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এদিকে চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন NHK-তে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আভাস দেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, তিনি নিশ্চিত করতে চান বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াবে এবং আরও শক্তিশালী হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। কারণ সেই সময় ছিল একটি বিধ্বস্ত সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা ছিল অনেক নাজুক। নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন দ্রুত সময় হতে পারে এবং তা এবছরের শেষের দিকেই। নির্বাচিতরা কাজ করার শক্তিশালী একটি ভিত্তি পাবেন বলে আশা প্রকাশ করেন। তরুণ প্রজন্মকে নিয়ে উচ্চাসার কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, তরুণরা তাদের সৃজনশীলতাকে পুরো বিশ্বের সঙ্গে ভাগ করতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Given the circumstances when we came in, I think we have come a long way because it's a completely devastated society, devastated economy, devastated political system, judicial system, everything. When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জন্য ভারত দায়ী নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার বিকেলে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়। বিষয়টি সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে। বাংলাদেশের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন এবং অভ্যন্তরীণ সমস্যার জন্য দায়ী করে দুঃখ প্রকাশ করেন জয়সওয়াল। বলেন, শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই। বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতায় প্রভাব ফেলবে। যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে বলে জানান জয়সওয়াল। আওয়ামী লীগকে শিগগিরই নিষিদ্ধ করার ব্যাপারে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে, এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন উপদেষ্টা আসিফ। তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক ও একগুঁয়েমি মনোভাব এবং কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই দলটি নিষিদ্ধে তাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের ঐকমত্য হলে সরকারের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে বলে মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দ্রুত জুলাই প্রোক্লেমেশন ঘোষণার আহ্বান বিশিষ্টজনদের। গ্যালমা শফি জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে শীর্ষক এই প্রতিনিধি সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ। প্রতিনিধি সভায় যোগ দিয়ে প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ৭২-এর সংবিধানের অধীনে সরকার গঠন করেই ৫ই আগস্টের বিপ্লব ব্যাহত হয়েছে। সরকার বিপ্লবের স্পিড হারিয়েছে, তাই তারা ব্যর্থ হবে। ডক্টর ইউনূস অবশ্যই
ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবেই, যেহেতু গণঅভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। তাহলে গণঅভ্যুত্থান কোথায় গেল? গণঅভ্যুত্থান এখানে হাজির আছে। আপনি কি বুঝতে পারেন? নিজের বুকে হাত দেন, হাত দিয়ে বুঝেন এই যে মা কেঁদে গেল, এই কান্না আপনার বুকে আছে কিনা। যদি এই কান্না আপনার বুকে থাকে তাহলে ক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। গণক্ষমতা কাকে বলে এটা আপনাকে বুঝতে হবে। জনগণই ক্ষমতার সমস্ত কিছুর অধিকারী। ফলে জনগণের পক্ষে আপনি যখন কথা বলেন, আপনি তখন আর দল নন, আপনি তখন জনগণ। পরে জাতীয় নাগরিক কমিটির প্রশ্ন উত্তর পর্বে কমিটির নেতারা বলেন, তরুণদের নেতৃত্বের এই দল কোনো পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জনগণের চাওয়াই হবে এই দলের রাজনৈতিক ইস্তেহার। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত, এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা আর চাই না। আমাদের জায়গা থেকে কথা দিতে পারি যে আগামী বাংলাদেশে আমরা শুধু গণতন্ত্র দেশে দেখতে চাই না, আমরা যে রাজনৈতিক দলগুলো করতে চাই এবং দেখতে চাই সেগুলোর ভিতরেও গণতন্ত্র দেখতে চাই, এবং সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটা অভ্যুত্থান ঘটেছে, তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি, এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটা আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি, যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে তার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একটি এত বড় ভূখণ্ড, এই ধর্ম, এই ক্যাচালে গিয়ে যে আমরা আজকে বিভক্ত হয়ে বসে আছি, আর বিদেশিরা এসে আমাদের এখানে খবরদারি করার সুযোগ পাচ্ছে, আমরা মনে করি যে ভবিষ্যতেও এই কাজগুলো করার চেষ্টা চালাবে। কাউকে ধর্ম বিরোধী আখ্যা দেওয়া হবে, কেউ খুব ধর্মের পক্ষের লোক সাজবেন। ফলত এই যে বাইনারিগুলা, আপনারা এগুলাতে ডুববেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটিতে স্থান পাবে না বলেও জানান নেতারা। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার বেলা 11:30 শুরু হয় এই বৈঠক, শেষ হয় দুপুর 1টায়। গুলশান কার্যালয়ে হয় এই বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। দলটির স্থায়ী কমিটির সদস্য সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খুসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অনলাইনে যুক্ত ছিলেন। বুধবার ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি, স্থাপনা ও নামফলক ভেঙে ফেলার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে দলটির নীতি নির্ধারকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন তারেক রহমান। এদিকে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে মনে করে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন ও আপত্তিকর মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। সেজন্য বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা, নামফলকগুলো ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। এই পরিস্থিতিতে উগ্র রাজনৈতিক নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ এরই মধ্যে দৃশ্যমান। বিএনপি অতীতে কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না।
যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না তাদের স্থান বিএনপিতে নেই। শুক্রবার ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। ফজলে রাব্বি জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর পল্টন থানার বিজয়নগরের রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্ততা নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নেন পল্টন থানা ও এর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান যখনই যে কোনো ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখানে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোনো পর্যায়ের নেতা সেখান থেকে বাদ যায়নি। সর্বোচ্চ থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সকল বিষয়ে তিনি সাংগঠনিক পদক্ষেপ নিয়েছেন। এর চেয়ে বেশি আর আমাদের কি করার রয়েছে? আমরা তো আর সরকারে নাই, আমাদের হাতে তো আর পুলিশ বাহিনী নাই, আমাদের হাতে তো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই যে আমরা আইনি ব্যবস্থা নিব। অতএব এখানে আমাদেরকে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় অত্যন্ত সজাগ থাকতে হবে। বিএনপি কোনো অপশক্তির কাছে মাথা নত করে না উল্লেখ করে আলোচকরা বলেন, দেশের সকল সংস্কারের ধারক ও বাহক বিএনপি। 2022 সালে তারেক রহমান প্রথমে 27 দফা, পরবর্তীতে সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দের সাথে আলোচনা করে এই আরো 4টি দফাকে বৃদ্ধি করে 31 দফা ঘোষণা করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ 31 দফা। আপনারা সকলেই আমাদের ডক্টর মাহাদি আমিন যে 31 দফা আপনাদেরকে পড়ে শুনিয়েছেন, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং সকলেই শুনেছেন। আমি মনে করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন 31 দফা ঘোষণা করেছেন সেই বিষয়ে আপনারা সকলেই কিছুটা হলেও শিখতে পেরেছেন। কর্মশালায় বক্তারা তারেক রহমানের উত্থাপিত 31 দফার বিভিন্ন পয়েন্ট তুলে ধরে বলেন, শুধু শুনলেই হবে না, এগুলো বুঝে জনগণের কাছে তা পৌঁছে দিতে হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। 6 মাস পরে এসেও নানা দ্বন্দ্ব, সমালোচনার চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। পালকে নেই তেমন সফলতা। বাজার অব্যবস্থাপনা, গণহত্যার বিচার ও জাতীয় ঐক্য সহ বেশিরভাগ ক্ষেত্রেই জন আকাঙ্ক্ষা পূরণে বলার মতো তেমন কিছু নেই বলে মনে করেন অর্থ ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ অবস্থায় গণতন্ত্র উত্তরণে রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। আর তরুণ প্রজন্ম বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে জনগণের সরকার হতে আরো দৃঢ়চিত্তে কাজ করতে হবে বর্তমান সরকারকে। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আহ্বানে সেই সরকারের প্রধান করা হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলছে অভ্যুত্থান পরবর্তী সরকার। তবে বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যাশা দুটো ছিল, একটা হচ্ছে যে দ্রব্যমূল্য যাতে কমে যায়, আরেকটা ছিল যে অতীতের যে জলজ্যান্ত খারাপ কাজগুলো হয়েছে সেগুলোর যাতে বিচার হয়, শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি করাটা যে কঠিন, অন্তত এই সরকারের আমলে সেই ধরনের আচরণ যে কেউ করতে পারবে না সেই দৃষ্টান্তটা যাতে স্থাপন হয়। তো এটা দুটো ক্ষেত্রেই ব্যর্থতা অনেক দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলাও ছিল চোখে পড়ার মতো, যেখানে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়াকে সরকারের অভূতপূর্ব দূরদর্শিতা বলে মনে করছেন রাষ্ট্রচিন্তক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। আর আটক কিছু রাঘব বোয়ালের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা বলছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই সরকারের ধৈর্য আছে এবং উগ্র কথাবার্তা বলেন না প্রায় কেউই। যে কথা বলেন এটা অনেকটা ইন্টেলেকচুয়াল কথা হয়। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং নির্বাচনের আগে ওই যে প্রস্তুতি জনমানুষকে সম্পৃক্ত করার নির্বাচনে সেইগুলো সম্পন্ন করার ঘোষণা দেওয়া উচিত।
এটা হয়তো আরও তারা সময় নিতে পারেন কিছু, কিন্তু আরও 6 মাসের বেশি সময় তাদের নেওয়া উচিত না। যারা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে টাকা পাচার করেছে, লোন ডিফল্ট করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, এরকম 2-1টা রাঘব বোয়ালকে বিচার করে উপযুক্ত শাস্তি দিয়ে সেই শাস্তিটা কার্যকরী করে মানুষকে দেখানো যে দেখো যাদের বিরুদ্ধে তুমি ফাইট করেছিলে তাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে শাস্তি দিয়েছি। গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল গঠন হবে গণমানুষের সরকার, যে সরকার কথা বলবে গণমানুষের। তবে বর্তমান সরকারও গতানুগতিক আমলাতান্ত্রিক জটিলতায় পেঁচিয়ে গেছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই। মানুষ সেটা প্রত্যাশা করে, একই সাথে মানুষ এটাও প্রত্যাশা করে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সেই জায়গায় মানুষেরা এখন স্যাটিসফাইড আছে। গণতন্ত্রের পথ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনের দিকে ধাবিত হবে বর্তমান সরকার, এমনটাই আশা সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেলের গাজীপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় আওয়ামী লীগ সমর্থক ও স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতা সংঘর্ষ হয়। গতকাল রাত 10:30টার দিকে ধীরাশ্রমের দাখিন খান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়ির আশপাশে বহিরাগত কিছু লোকজন ঘোরাফেরা করতে থাকে। পরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আওয়ামী সমর্থক ও স্থানীয়দের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র জড়িতের অভিযোগে তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর একই অভিযোগে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ডিবি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়। বিপিএলে ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভেসেছেন সমর্থকরা। অধিনায়ক তামিম ইকবালের পারফরম্যান্স ও নেতৃত্বের প্রশংসা মুখে মুখে। ব্যাক টু ব্যাক 2টি চ্যাম্পিয়নশিপের ট্রফি লঞ্চে করে বরিশাল নিতে চান দর্শকরা, উদযাপন করতে চান শিরোপা। 11 বছর পর ফাইনালে উঠেও আবারও শিরোপা অধরা থাকায় চিটাগাং কিংসের দর্শকরা হতাশ। মানিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। বিপিএলের রং বরিশালের ঢং হবেই না বা কেন, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের গৌরব ফরচুন বরিশালের। গ্র্যান্ড ফাইনাল শেষে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের বাঁধভাঙা উল্লাস। হাই ভোল্টেজ ম্যাচে চিটাগং কিংসকে হারায় তামিম ইকবালের দল। আনন্দে মাতোয়ারা সমর্থকরা। খেলার শেষ দিকের উত্তেজনায় কিছুটা স্নায়ুচাপেও ছিলেন তারা। বরিশাল আমরা খুবই এনজয় করছি এবং খেলাটা খুবই জমজমাট ছিল। সাপোর্ট ছিলাম বরিশাল, যেহেতু আমি খুলনা বিভাগের লোক, পাশের ডিস্ট্রিক্টকে সাপোর্ট করছি। চিটাগংয়ের দিয়ে 195 রানের টার্গেটে অধিনায়ক তামিম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন হাফ সেঞ্চুরি ইনিংস। ফাইনালে প্রিয় খেলোয়াড়ের পারফরমেন্সে মুগ্ধতায় বিমোহিত বড় থেকে ক্ষুদে দর্শকরাও। খেলা ভালো লেগেছে? হ্যাঁ, খেলাটা দেখে খুব ভালো লাগছে। আর তামিমের খেলাটা খুব অসাধারণ ছিল, তার শটগুলা, ব্যাটসম্যান হিসেবে সে খুব ভালো। 2013 সালের পর বিপিএলে আবারও ফাইনালে উঠে প্রথম শিরোপার স্বপ্ন দেখেছিল চিটাগং কিংস, কিন্তু ব্যাটিংয়ে ভালো স্কোর করেও দিনটা নিজেদের করে নিতে পারেনি মিথুনের দল। বিষণ্ণ দর্শকরা। ম্যাচ হারে অভিযোগ দলের ফিল্ডিং দুর্বলতা ও মিথুনের নেতৃত্বে। সারার পিছনে মূলত মিথুনের ক্যাপ্টেন্সি এবং বাজে ফিল্ডিং। যেখানে আমাদের ক্যাচ আউট হয় সেখানে বল ফেলে দিয়ে 2টি করে রান পরপর 3-4 বার এরকম হয়েছে। তাছাড়া খালেদের যে একটা 4, মিথুনের বাজে ক্যাপ্টেন্সি এবং বাজে কিপিং এর কারণে ম্যাচটা আচ্ছা হয়েছে। বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েও বরিশালের ঐতিহ্য লঞ্চে করে শিরোপা নিয়ে যাওয়া যায়নি বরিশালবাসীর কাছে। তবে এবার তা পূরণ হতে যাচ্ছে। অধিনায়ক তামিম ইকবাল কথা দিয়েছেন 9 ফেব্রুয়ারি বরিশালে ট্রফি নিয়ে উদযাপন করবেন বিপিএলের শিরোপা। বরিশালের সমর্থকদের মনে উৎসবের রং, অন্যদিকে চিটাগং কিংসের সমর্থকদের মনে হতাশা। তারপরও বিপিএলের ফাইনালটা জমজমাট হয়েছে, দর্শকরা উপভোগ করেছেন ম্যাচটি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। উদ্বোধন হল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এই আয়োজনের উদ্বোধন করেন। এবারের প্রতিপাদ্য রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি।
ভোর 5টায় রাজধানীর 300 ফিট পূর্বাঞ্চলে ম্যারাথনটি শুরু হয়। এবারও প্রায় 10,000 দৌড়বিদ অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। শুধু বাংলাদেশি নয়, 10টি দেশের রানাররাও এতে প্রতিনিধিত্ব করছেন। প্রতিযোগিতাটি 5টি ভিন্ন ক্যাটাগরিতে থাকছে: ম্যারাথন, হাফ ম্যারাথন, 10 কিলোমিটার সাধারণ, 10 কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারী এবং 10 কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি। এর আগে বাংলাদেশের বৃহৎ এই ম্যারাথন উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। তিনি বলেন, ম্যারাথনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের জন্য সম্পদ, কারণ এই আয়োজন তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের থেকে দূরে রাখার পাশাপাশি ফিটনেস বাড়াবে। This platform will obviously help us in exchanging our cultural heritage too, and it will ultimately encourage our young generations to get themselves involved in various physical and sports events. Marathoners are always special people, so all of you are special people. Congratulations for that. Thank you. Dear marathoners, I would like to congratulate all of you for being part of this history. সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না করার আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লি থেকে সন্ত্রাসীদের সক্রিয় করার চেষ্টা করছেন শেখ হাসিনা। চলতি বছরের শেষ দিকে নির্বাচন। শেখ হাসিনা ভাষণের সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। দিল্লির বিবৃতি, আওয়ামী লীগ নিষিদ্ধের শিগগিরই পদক্ষেপ জানালেন উপদেষ্টা আসিফ। বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা নিয়ে আলোচনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সক্ষম না হলে ফ্যাসিস্টদের পুনরুত্থানের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।